ছোট্ট শহর হুইটবি তার ধোঁয়াটে সমুদ্র তটে দাঁড়িয়ে যেন বাঙালি গল্প খুঁজছে। গল্প নাবিক কুকের দুর্দান্ত সামুদ্রিক অভিযানের, গল্প ড্রাকুলার অন্ধকার ছায়ার। ইতিহাস, রহস্য আর লবণাক্ত বাতাস মিলিয়ে গড়ে ওঠা এই শহর থেকে যেন ফেরা যায় না ঠিক আগের মতো হয়ে। কি পেল বাঙালি এখানে, আর কি বা হারালো, সেই নিয়েই আজকের একটা দুর্দান্ত ব্লগ। সবাই সঙ্গে থাকবেন। হুইটবি অ্যাবে ড্রাকুলা। আমি অনেকবারই ছবিটা দেখেছি, তারপর আমি ব্যাপারটাকে কোরিলেট বা সম্পর্কটা স্থাপন করার চেষ্টা করেছি, এবং সেখান থেকেই বলতে পারেন আমার আসলে এই হুইটবিতে আসার একটা প্রবল ইচ্ছে তৈরি হয়েছে। এইমাত্র নেমে পৌঁছেছি। আসলে আমরা এসছি লিডস থেকে বাসে করে, আর ট্রেনে করে আসতে হলে সময়টা অনেকটাই লাগবে। তাহলে আপনাদের থাকতে হবে এসে। এই একটা হোটেল দেখতে পাচ্ছি, থাকার ব্যবস্থা রয়েছে। এমনকি আমি গুগলে দেখছিলাম 3 স্টার, 4 স্টার, 5 স্টার বিভিন্ন মানের আর কি থাকার ব্যবস্থা এখানে রয়েছে। এখনো হুইটবি দেখা আমাদের শুরু হয়নি যদিও, আর এটা বলতে পারেন একটা নেক্সট রিভার ট্রিপ। দেখা যাক। প্রচুর সিগাল ঘুরে বেড়াচ্ছে, এই জন্য ওরা মাছ ধরার জন্য ফিশিং নেট নিয়ে এসছেন। আর এই জায়গাটা কিন্তু বাঙালির প্রিয় হয়ে উঠতেই পারে, কারণ এখানে কিন্তু অনেকগুলি দোকান আছে যেখানে ফিশ অ্যান্ড চিপস নাকি দুর্দান্ত স্বাদের পাওয়া যায়, বিখ্যাত। তো সেরকম কোনো দোকান আমার খুঁজে বের করার একটা ইচ্ছে আছে। তার আগে আপনারা ভাবছেন সৌমি এখনো ভালো মতো করে জায়গাটা দেখলোই না, তার আগেই খাওয়ার গল্প শুরু করে দিয়েছে। আস্তে আস্তে যেন শহরটা বেশ চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। এসে একটু এই ব্ল্যাক বোট, ইয়েলো বোট এরকম আছে, এরকম বোট ট্যুর করা যেতে পারে, তো সেই চেষ্টা আমি করব একবার। সবাইকে নমস্কার, সুপ্রভাত। আমি সৌমি। আজকে চলে এসেছি আবার ইয়র্কশায়ারের আরেকটা বিখ্যাত জায়গা। ছোট্ট একটা শহর, কিন্তু বিখ্যাত কি কারণে সবকিছু আস্তে আস্তে বেরোবে। তাও একটু বলে রাখি, ক্যাপ্টেন কুকের নাম আমরা অনেকেই জানি। নৌযাত্রার ইতিহাসে একটা অসামান্য অবদান রয়েছে ওনার, তার সাথে কিছুটা ঔপনিবেশিকতারও গন্ধ রয়েছে। তবে বাঙালি এখানে কি করছে? বাঙালি মাছ খেতে ভালোবাসে, বাঙালি নতুন জায়গার সন্ধান করতে ভালোবাসে, আর বাঙালি ভূতের গল্প ভালোবাসে। আর এই তিনটে জিনিসই কিন্তু জুড়ে রয়েছে এই ছোট্ট জায়গা হুইটবিতে। বেশ সুন্দর একটা স্কাল্পচার। মাছ বিক্রি করছেন একজন ভদ্র মহিলা। একটু আগেই বললাম যে হুইটবি ভীষণ বিখ্যাত এখানে মাছের জন্য আর ফিশ অ্যান্ড চিপস। এই যে ব্রিটিশদের ঐতিহ্যবাহী খাবার, এই খাবারটি এখানে অন্য মাত্রায় জনপ্রিয় আর কি। পুরো ইংল্যান্ডে খুবই পপুলার, কিন্তু এখানে সেটা একটা অন্য মাত্রা পেয়েছে। আর বেশ কিছুদিন পরে আর কি এরকম একটা ব্রেক পেলাম। সাধারণত আমার এই ছোট ছোট জায়গাগুলো, বিশেষ করে কান্ট্রি সাইড বলতে পারেন, সামনেই রয়েছে রবিনহুড বে। রবিনহুড বেও নাকি ভীষণ সুন্দর ছবির মতো গ্রাম। এখান থেকে যেতে লাগবে আধ ঘন্টা। উবের রয়েছে, এছাড়াও ট্যাক্সি সার্ভিস রয়েছে, কিন্তু যেটা আমার হাতে আজকে বিশেষ নেই সেটা হচ্ছে সময়। এই ছোট ছোট অ্যালেগুলো দেখবার মতো, শুধু দেখবার মতো না, ঘুরে দেখবার মতো আর কি পুরোটা। আর তার সাথে রয়েছে এখানে ক্যাপ্টেন কুক মিউজিয়ামেরও হদিশ। ক্যাপ্টেন কুক আপনারা অনেকেই জানেন, সবাই জানেন হয়তো, খুবই বিখ্যাত
মানে নৌযাত্রার ইতিহাসে নতুন জায়গা খুঁজে বের করা, বা যেটাকে বলে সি ম্যাপিং বা সমুদ্র মানচিত্রায়ন, বা বলতে পারেন যে আধুনিক ন্যাভিগেশন, সেই সমস্ত কথাবার্তা উঠে আসলে কিন্তু নিঃসন্দেহে যে নৌনাবিকের কথা উঠে উনি হচ্ছেন ক্যাপ্টেন কুক। ক্যাপ্টেন কুকের মিউজিয়াম, যেখান থেকে ক্যাপ্টেন কুকের সমুদ্র যাত্রার যে দুঃসাহসিক অভিযান শুরু হয়েছিল, একটু ঘুরে দেখবো ভেতরে গিয়ে। বাড়িটা আসলে জন ওয়াকার এবং হেনরি ওয়াকার বলে দুজন ভদ্রলোকের, যাদের কাছে উনি কাজ করতে এসেছিলেন আর শিখেছিলেন নৌযাত্রার সমস্ত কলা কৌশল। সম্ভবত 10 পাউন্ড করে টিকিট। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। আর টিকিটটা কেটে একটু ছোট্ট করে একটা ঘরটার পরিদর্শন, এরকম একটা ঐতিহাসিক জায়গায় তো মানে গিয়ে না দেখে ফিরে আসাটা বোধহয় ঠিক হবে না, আমার যা মনে হয়। দাঁড়িয়ে আছি সেই বাড়িতে যেখান থেকে একটা ইতিহাসের সূচনা হয়েছিল। ক্যাপ্টেন কুক একজন সাধারণ বাড়ির একজন সন্তান ছিলেন। সেখান থেকে কি করে নিজের পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে উনি সমুদ্রকে জয় করেছিলেন, কিভাবে সেই যুগে কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই সমুদ্রে পাড়ি দেওয়া একটা দুঃসাহসিকতার পরিচয় ছিল। পাড়ি দিয়েছিলেন এবং 3টি বড় বড় জায়গা কিন্তু উনি খুঁজে বের করেছিলেন এবং সেখানকার মাটিতে পা দিয়েছিলেন। আচ্ছা, দেখা যাক মিউজিয়ামের ভেতরে গিয়ে। কি এন্ট্রান্স টিকিট কিছুই জানি না এখনো পর্যন্ত। ক্যাপ্টেন জেমস কুক জন্মেছিলেন মার্টন বলে একটি জায়গাতে। তবে এই হুইটবি মানে আজকে আমরা যে ছোট্ট শহরে এসেছি, এই জায়গা থেকেই কিন্তু ওনার নৌজীবনের সূচনা হয়েছিল। হুইটবিতে ওনার যে বছরগুলো কেটেছিল সেই সময়ের স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িতে। সময়টা ছিল আজ থেকে 279 বছর আগে, মানে 1746 সালে, যখন জেমস কুক চলে আসেন হুইটবিতে এবং থাকতে শুরু করেন জন ওয়াকার এবং হেনরি ওয়াকার বলে 2 ভাইয়ের এই বাড়িতে। জন ওয়াকার ছিলেন ভীষণই অভিজ্ঞ একজন জাহাজের মালিক, আর ওনার অধীনে প্রশিক্ষণ নিতে শুরু করেন সমুদ্র সংক্রান্ত যাবতীয় বিষয়, যেমন নেভিগেশন, যার অর্থ দিক নির্ধারণ ও মানচিত্র পাঠ, তার সাথে অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এবং নৌকায় দিক নির্দেশনা ও কৌশল। ইতিহাস বলছে ক্যাপ্টেন কুক এতটাই নিবেদিত ছিল ওনার নৌ শিক্ষা গ্রহণের ব্যাপারে যে দেখা যেত মাঝরাতেও উনি মোমবাতি জ্বালিয়ে পড়াশুনো করছেন, এবং এই ক্ষেত্রে অনেক সময় গৃহকর্মীরা তাকে অতিরিক্ত মোমবাতি দিয়ে সাহায্য করতেন। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন এই কুক পরিবারের মধ্যে একটি নাম উঠে আসছে, যেটা হচ্ছে এলিজাবেথ কুক। ওনার ব্রোচ রাখা এখানে এবং রাখা সেই সময় ব্যবহৃত পরিবারের বিভিন্ন সামগ্রীও। বুঝতে অসুবিধা নেই, ইনি হচ্ছেন জেমস কুকের স্ত্রী। লেখা আছে রেজলিউশন কন্ট্রোভার্সি বা রেজলিউশন বিতর্ক, আর একটা জাহাজের নকশাও কিন্তু আঁকা রয়েছে। সম্ভবত এটা HMS রেজলিউশনের কথাই বলা হচ্ছে, যে জাহাজটা, এটা জাহাজের নাম হচ্ছে HMS রেজলিউশন, এবং এই জাহাজটাকেই ব্যবহার করে উনি 2য় এবং 3য় সমুদ্রযাত্রায় পাড়ি দিয়েছিলেন। বিতর্ক তৈরি হয় 3য় সমুদ্রযাত্রায়, যেবারে উনি হাওয়াই দ্বীপপুঞ্জে গিয়ে পৌঁছন। এই 3য় অভিযানের আগে পর্যন্ত জেমস কুককে দেখা হয়েছে একজন মহান অভিযাত্রী ও নাবিক হিসেবে, কিন্তু দৃষ্টিভঙ্গি ঘুরে যায় এই যাত্রার পর থেকে। কিন্তু কেন? আচ্ছা, এখানটায় দেখুন পুরনো সময়ে যে ব্যবহৃত হতো সমুদ্র যাত্রার ক্ষেত্রে, এটা হচ্ছে অকট্যান্ট, এটা বুঝতে সাহায্য করে যে জাহাজটা কোথায় আছে, উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে নাকি নিরক্ষরেখায়, কারণ এই 3টি ভাগেই আমরা সাধারণত পৃথিবীকে ভাগ করে থাকি। আর এটা হচ্ছে কম্পাস তো আমরা সবাই জানি দিক নির্ধারণ করতে সাহায্য করে।
এই দেখুন বালু ঘড়ি, আর পাশে একটা ছোট্ট ঘড়িও আছে। বালু ঘড়ি যেটা আগেরকার দিনে সময় মাপার যন্ত্রই ছিল, আর এটা হচ্ছে ন্যাভিগেশন ওয়ার্কবুক। এই সমস্ত নথি ঘেটে আসলে বোঝা গেছে সেই সময় তারা কতটা কষ্ট করে কাজকর্ম করে সমুদ্র যাত্রায় পাড়ি দিয়েছেন। তবে আমরা যে বিষয়টাতে ছিলাম, তৃতীয় যাত্রা এবং কিভাবে ক্যাপ্টেন কুকের অবদান বিতর্কের সৃষ্টি করে। ক্যাপ্টেন কুকের প্রথম যে অভিযানটা ছিল সেটা ছিল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড উপকূলবর্তী। দ্বিতীয় অভিযান ছিল দক্ষিণ মহাসাগর ও আন্টার্কটিকার সীমানা অনুসন্ধান করা। এখানে আরেকটা ছোট্ট এক্সিবিশন হল রয়েছে। প্রথম ও দ্বিতীয় যাত্রাতে জেমস কুকের অবদানটাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে, তার কারণ ওনার মাধ্যমে পৃথিবীর মানচিত্র সম্প্রসারণ হয়েছে, প্রচুর অজানা জায়গা আমাদের চোখের সামনে উঠে এসেছে। কিন্তু তৃতীয় যাত্রার পরে একটা বিতর্কের সৃষ্টি হয়। আদিবাসীরা অভিযোগ করে যে জেমস কুক ওখানে গিয়ে, মানে যে কোনো নতুন জায়গায় গিয়ে, বিশেষ করে হাওয়াই দ্বীপপুঞ্জে গিয়ে রাজার সাথে স্থানীয়দের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং ওনার জন্য ওখানে প্রচুর রোগও ছড়িয়ে পড়ে। সেই কারণেই শেষটুকু বোধহয় আর ভালো হয়নি। ঔপনিবেশিক গন্ধ এবং স্থানীয়দের সাথে দুর্ব্যবহার এমন কিছু বিতর্ক সৃষ্টি করে হাওয়াই দ্বীপপুঞ্জেই প্রাণ হারায় জেমস কুক আদিবাসীদের হাতে। এই দোকানটা খুঁজে পেলাম, এই দেখুন, হাম্বল পাই অ্যান্ড ম্যাশ। আমরা জানি ব্রিটিশদের কিন্তু পাই ভীষণ বিখ্যাত, আর তার সঙ্গে ম্যাশ পটেটো। আমরা যেরকম, খুব পুরনো দোকান মনে হচ্ছে, তাই না? তো এখানে কি পাওয়া যাচ্ছে দেখি। এখানে এই ম্যাশ আর পাইটাই মনে হচ্ছে বিখ্যাত, আর আমি খুঁজছি ফিশ অ্যান্ড চিপস। চারিদিকে কিন্তু মাছের ছবি, আর মাছ বাঙালি, মানে আমি তো একজন মানে বাঙালির একেবারে বলতে পারেন একেবারে সম্পূর্ণ রূপে একটা আমি বাঙালির নমুনা, ঠিক আছে? কারণ মাছে ভাতে বাঙালি আমাকে দেখলেও হয়তো আপনারা বোঝেন, কিন্তু মানে আমি সত্যি ভেতর থেকে প্রচণ্ড রকম মাছ ব্যাপারটা ভালোবাসি। সেন্ট মেরিজ চার্চ, হুইটবি অ্যাবে, এখান দিয়ে যাওয়া যাবে বলছে। হুইটবি অ্যাবেটা কিন্তু আরেকটা বিখ্যাত দেখার জায়গা। আমি ম্যাপ ট্যাপ বুঝি না, মানে ক্যাপ্টেন কুক ম্যাপ নিয়ে সমুদ্রে নেমে পড়তেন, আমাকে এখানে শহরের মধ্যে ম্যাপ দিয়ে দিলে আমি হারিয়ে যাব। কয়েকজনকে দেখলাম হাঁটতে এই পথে। হ্যাঁ, এখানে ওনাকে জিজ্ঞেস করা যাবে অ্যাটলিস্ট। মানুষ হচ্ছে সবচেয়ে বড় ন্যাভিগেটর আমার কাছে। হ্যাঁ, ভদ্রমহিলা আমাকে বলে দিলেন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে। উনি বললেন, হ্যাঁ এই পথ ধরে চলে যাও, সোজা গিয়ে বাঁ দিকে হচ্ছে অ্যাবে। প্রচুর সিঁড়ি, ওপরে উঠছি। বেঁচে থাকলে আপনাদের সঙ্গে আবার দেখাও হবে, কথাও হবে। আর কি সুন্দর শহরের দৃশ্যটা দেখা যাচ্ছে দেখুন। আর এখানে দেখা যাচ্ছে দিক নির্দেশনা দেওয়া আছে যে আপনার হুইটবি অ্যাবে 4 মিনিট, 199 স্টেপস 4 মিনিটস। আচ্ছা, ক্যাপ্টেন কুক মিউজিয়াম দেখা হয়ে গেছে। আমি খুব খুশি, এত ছোট শহর না, আমার কোনো ম্যাপ ট্যাপ কিচ্ছু লাগছে না। তো চলুন আমরা ওদিক দিয়ে হাঁটতে শুরু করবো এবারে, অ্যাবেটা দেখবো। এটাও কিন্তু একটা এখানকার ঐতিহাসিক এবং খুব বিখ্যাত দর্শনীয় স্থান। অ্যাবেতে হাঁটার আগে আমার একটু এদিকে চোখ পড়লো, কি অসাধারণ দৃশ্য একবার শুধু দেখুন। শহরটা তো দেখাই যাচ্ছে, তার সাথে খুব সুন্দর কিন্তু পুরো হাইকিংয়ের ট্রেক, একটা খুব সুন্দর একটা কিন্তু হাইকিং করবার রাস্তা রয়েছে, একদম খুব স্পষ্ট ট্রেল চলে যাচ্ছে সামনের দিকে। সময় হাতে থাকলে অবশ্যই আপনারা করতে পারেন। আর কি অসাধারণ লাগছে যেন, এতগুলো ফুলের মাঝখানে ফুটে রয়েছে হুইটবি। ক্যাপ্টেন কুকের প্রথম নৌযাত্রার ইতিহাস এখান থেকে শুরু। ক্যাপ্টেন কুক যেরকম অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন, বাঙালিরাও কিন্তু সেই রকমই, তাই না? মানে আমি আবার আমার উদাহরণই দিই।
হ্যাঁ, অত হয়তো আমার সাহস নেই, অত আমার হয়তো দুঃসাহসিকতার পরিচয় আমি দিতে পারবো না, কিন্তু এরকম একটা এখান থেকে দৃশ্যটা দেখুন, উফ, ওপরে উঠে আসা কিন্তু সার্থক, অসাধারণ লাগছে। আর দূরে দেখুন ওটা ক্লিফের ওখানে দেখুন একটা বেশ বড় মূর্তি রয়েছে যেখানে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু নিঃসন্দেহে ক্যাপ্টেন কুকের মূর্তি। বুঝতেই পারছেন এই অঞ্চলটা কিন্তু ক্যাপ্টেন কুকের ইতিহাসের জন্য এত বিখ্যাত, তাই সব কিছু ছাপিয়ে যে ওনার মূর্তি থাকবে তাতে আর আশ্চর্য হওয়ার কি, তাই না? সত্যি বলতে বাঙালিরা ভূতের গল্পও ভালোবাসে, শুধুমাত্র খেতে আর ঘুরতে না, ভূতের গল্প বাঙালি ভালোবাসে। আরে দেখি এখন তো মানে আমার গল্পের থেকেও এদের দুজনের ফোকাসে আসাটা বেশি প্রয়োজনীয়। কি অসাধারণ দৃশ্য, পেছনের দৃশ্য, সামনের দৃশ্য সব মিলিয়েই অসাধারণ। মন দিয়ে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়াটা মন দিয়ে করা উচিত। আমারও খিদে পেয়ে গেছে। হ্যাঁ, যেটা আপনাদেরকে বলছিলাম, আমি আপনাদের রোমানিয়ার ক্যাসেল দেখিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে রোমানিয়ার সেই ক্যাসেলের সাথে কিন্তু ব্রাম স্টোকারের ড্রাকুলার সেরকম কোনো মিল কেউই পায়নি। ওটাকে যেহেতু ড্রাকুলার দুর্গের সাথে সেই ক্যাসেলের খুব মিল, মানে গল্পে বর্ণিত যে দুর্গ সেই বর্ণনার সাথে যেহেতু মিল পাওয়া গেছে, সেই জন্য সেটা ড্রাকুলার ক্যাসেল বলে খ্যাত হয়ে উঠেছে। আর ভিড়, মানে কত মানুষের ভিড়। প্রকৃত ঘটনা হচ্ছে লেখক কিন্তু হুইটবিতে এসেছিলেন। এই ঢুকে পড়ছি অ্যাবেতে, আর এই দেখুন একটা আইসক্রিমের ঠেক, মানে চায়ের যদি ঠেক হয় তার আইসক্রিমের কেন হবে না? এটা কিন্তু আমার আর কৌস্তবের প্রশ্ন। আমরা চায়ের ঠেক খুঁজতাম আর বাচ্চারা শুধু আইসক্রিমের ঠেক খোঁজে। আর এই হুইটবি টাউন ট্যুর করাবার জন্য ছাদ খোলা বাস এটাও রয়েছে, ঠিক আছে। অ্যাবেটা হচ্ছে আসলে এটা হচ্ছে অ্যাবে। প্রবেশ মূল্য, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে প্রবেশ মূল্য, আর আপনি যদি একটা বয়স সময় আর ঊর্ধ্বে হন তাহলে অবশ্যই ছাড় পাবেন। স্টুডেন্ট হলে, ছাত্র হলে স্টার তো বিশ্ববিদ্যালয় দেবে, এখানে ছাড় দেবে, ঠিক আছে, সেটা নিয়ে খুশি থাকতে হবে। আর কথায় কথায় টিকিট কাটতে হচ্ছে, এটা আমার ভালো লাগছে না, বুঝতে পেরেছেন? মানে 10 পাউন্ড 14 পাউন্ড যাই হোক না, তবে বেশ সুন্দর, কিন্তু বেশ সুন্দর, দেখার মতো হলে কোনো ব্যাপার না। আমার তো কিডনি লাংসও মনে চলে যাবে ঘুরতে ঘুরতে। খুব সুন্দর, সামনে থেকে দেখাচ্ছি। আর এই অ্যাবেটাকেই কিন্তু মনে করা হয় ব্রাম স্টোকারের ড্রাকুলা গল্পের অনুপ্রেরণা। তার কারণটা বোধহয় আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আমি এখন দেখাতে পারছি না সমুদ্র তীরবর্তী জায়গাটা, মানে সমস্ত কিছু মিলিয়ে। আচ্ছা, আমি স্থাপত্যটা দেখিয়ে দিই আপনাদেরকে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর আমার ভিডিওগ্রাফিও কেমন বলুন, সুন্দর না? ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারে অবস্থিত এই ধ্বংসপ্রাপ্ত গথিক স্থাপত্য, মানে যেখান থেকে ব্রাম স্টোকারের 1897 সালের বিখ্যাত গথিক হরর উপন্যাস ড্রাকুলার মানে উৎপত্তি বলতে পারেন, বা ড্রাকুলার গল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে জায়গাটি, সেইখানে আমরা দাঁড়িয়ে এখন। ধ্বংসাবশেষ। 1890 সালে ব্রাম স্টোকার হুইটবি সফরে এসেছিলেন, আর তখন এখানে এসে মানে একটা ঝোড়ো হাওয়ার দিন কল্পনা করুন না,
সমুদ্র তীরবর্তী একটা ছোট্ট শহর, যেখানে মৎস্য জীবিকাই হচ্ছে সবচেয়ে মূল জীবিকা। হ্যাঁ, একটা সেই সমুদ্র তীরে পুরনো গির্জা, অ্যাবের ধ্বংসাবশেষ, এ সমস্ত জায়গায় যদি একজন লেখক মানুষ আসেন, তাহলে ওনার মনের মধ্যে এরকম একটা ঐতিহাসিক চরিত্র যে উকি মারবে না, তাতে তো আশ্চর্যই হতে হয়। এরকম চরিত্র উঠে আসবে, সেটাই স্বাভাবিক। না, আমি যদি 14 পাউন্ডের জন্য ঢুকতাম না ভেতরে, তাহলে কিন্তু জীবনের একটা বড় লোকসান হয়ে যেত আজকে আমার। অত্যন্ত সুন্দর একটা অ্যাবে, যেটুকু যা রয়েছে ধ্বংসাবশেষ, সেটাকে ওনারা কিন্তু এখানে ঠিক মতো করে পরিচর্যা করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। সেটা একটা সত্যি প্রশংসার দাবি রাখে। এই হুইটবি অ্যাবি ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারে অবস্থিত। এই ধ্বংসপ্রাপ্ত গথিক স্থাপত্য, যেটা বলা হয় যে ব্রাম স্টোকারের 1897 সালে যে বিখ্যাত হরর উপন্যাস ড্রাকুলাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানে উপন্যাসে কিন্তু বর্ণিত আছে ড্রাকুলা ট্রান্সিলভেনিয়া থেকে একটি রুশ জাহাজে করে হুইটবিতে আসে এবং সেখানে একটা বড় ঝড়ের মধ্যে তার রূপান্তর ঘটে। মানে ড্রাকুলা তখন একটা কালো কুকুরে পরিণত হয় এবং সে তীরবর্তী বালি ও সিঁড়ি বেয়ে এই অ্যাবের ধ্বংসাবশেষের দিকে সে চলে এসেছিল। এরকম একটা কিন্তু লেখার মধ্যে পাওয়া যায় ওনার। নিঃসন্দেহে অ্যাবের একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওনার লেখার মধ্যে। আর এই জায়গাতে আস্তে আস্তে যে সেন্ট মেরিজ চার্চ আর কবরস্থান, সেটাও কিন্তু উপন্যাসের মধ্যে উপস্থিত। আপনারা হয়তো সেখানে লুসি চরিত্রটি ঘুরে বেড়ায়। লুসি চরিত্রটি নিশ্চয়ই মনে আছে আপনাদের। মানে সব মিলিয়ে এই হুইটবির অ্যাবে কিন্তু ড্রাকুলা উপন্যাসের এক রহস্যময় আর নাটকীয় পটভূমি। আমি সত্যি খুব মিস করছিলাম যে কখন আসবে। চলে এসছে বৃষ্টি, ঝমঝমিয়ে আর কিছুক্ষণ পরেই নামবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বড় বড় ফোঁটা আমার গায়ে এসে পড়ছে। বাবা ছেলের ছবি তুলছে, ছেলে যত রকম পারছে মুখের অঙ্গভঙ্গি করছে। ওটা হচ্ছে সেন্ট মেরিজ চার্চ আর পাশেই কবরস্থান। ওখানেও কিন্তু ব্রাম স্টোকারের ড্রাকুলা উপন্যাসের একটা চরিত্র ঘুরে বেড়ায়। আপনারা যারা ড্রাকুলার বিশেষ অনুরাগী, আপনাদের জন্য আমি ভাগ করে নিলাম এই ওয়েবসাইটটি। দেখতে পারেন কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে বিশদভাবে। এই হচ্ছে সেই সাংঘাতিক সমাধি ক্ষেত্রটা, কিন্তু পেছনে নীল সমুদ্র। উফ, ভাবছি আমিও কিছু লিখে ফেলবো। এই সেন্ট মেরিজ চার্চ হুইটবিতে বসেই ব্রাম স্টোকার তার বিখ্যাত উপন্যাস ড্রাকুলার একটা অংশ লিখেছিলেন। এই চার্চের কবরস্থানে গল্পের চরিত্র লুসির ওপরে ড্রাকুলা আক্রমণ করে। বুঝতে অসুবিধে নেই, এটাই কিন্তু আমাদের সেই উপন্যাসের একটা অন্যতম ভয়ঙ্কর দৃশ্য হিসেবে মনের মধ্যে গেঁথে রয়ে গেছে। পারলাম না থাকতে। এই আইসক্রিমটা আমি ভীষণ ভালোবাসি। আমি এখানে এসে দেখছি খুব আইসক্রিম খাচ্ছি, তো আইসক্রিমটা এখন এনজয় করতে করতে আমি চলেছি ক্লিফের দিকে। ক্লিফে গিয়ে আমি ক্যাপ্টেন কুকের ব্রোঞ্জের মূর্তিটা দেখব, তারপরে শহরটা একটু ঘুরবো। আরও কিছু জায়গা আছে, তবে ভাগ্যবশত আমাদের ম্যাপ লাগবে না। শহরটা এত ছোট, আমরা ঠিক জায়গা মতো পৌঁছে যাব। আর তারপরে ফিশ অ্যান্ড চিপস।
He's right there. সিগাল। অপূর্ব লাগছে কিন্তু এখান থেকে শহরটা, তাই না? টাইটানিকের পোজ। আর এই সেই বিখ্যাত সিঁড়ি। আচ্ছা, নামতে হবে সিঁড়িটা দিয়ে, সেই 199টা ধাপ, এটা নামতে হবে। সত্যি ভগবান বাঁচিয়ে দিয়েছে আমাকে, উঠতে হলে তো আমি না থাক, চলুন নামি। And now he's got two of us. Yeah, he will go. Yeah, so probably come home and on a mission. এখানে বর্ষাকালের সময় আসলে কিন্তু দৃশ্যটা একদম অন্যরকম লাগবে। এখন পচা ডোবার মতো হয়ে থাকলেও। আচ্ছা, ওল্ড টাউনটা হচ্ছে এদিকে, ঠিক আছে? চলুন ওল্ড টাউনটা তাহলে ঘুরে নেওয়া যাবে। ছোট্ট একটা মিষ্টি ক্যাফে। আমাকে এখন ফিশ অ্যান্ড চিপস খেতেই হবে, খিদে পেয়ে গেছে। না তো আমার এর মধ্যে একটা ট্রিপ করলাম না লেক ডিস্ট্রিক্টে মার্চ মাসে, আমার খাওয়াই হয়নি সেখানে। সেটা আমার কাছে একটা বেদনাদায়ক ব্যাপার। দ্য বিচ হাট, কি মিষ্টি মিষ্টি সব দোকানগুলো বানিয়ে রেখেছে। এই হচ্ছে ওল্ড টাউন। প্রচুর খাবার দাবারের দোকান, জুয়েলারির দোকান, আইসক্রিম প্রচুর। আইসক্রিম ফাজ বোধহয় জানেন আপনারা, একটা মিষ্টি জাতীয় খাবার আর কি। আমার খুব একটা ভালো লাগে না, তবে এখানে আসলে আইসক্রিম একটা খাবেন। আইসক্রিম এই ভ্যানে যে আইসক্রিমগুলো বিক্রি হয় বেশ ভালো, কারণ আমি আইসক্রিম প্রেমী একেবারেই না, তাও খেলাম। And up spake the cook of the ship, and the crazy jolly sailor boys and all that love, and the landlord is like mountain blue. এটা হচ্ছে হুইটবি ব্রিজ। আমি ওদিকটাতে ঘুরছিলাম, এখন চলে এসেছি আবার এই প্রান্তে। আর এইখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি ক্লিফের দিকে। মোটামুটি আমার মনে হয় এখান থেকে আরও 7-8 মিনিটের আমাকে হাঁটা পথ অতিক্রম করতে হবে। সব দোকানেই মোটামুটি এখানে ভিড় রয়েছে ফিশ অ্যান্ড চিপসের। আর বেশ পর্যটক কেন্দ্রিক জায়গা, প্রচুর ভিড়। হঠাৎ করে দেখবেন যে আপনার পেছনে যেন মানুষের ঢল। মাছেদের জায়গা, তাই অ্যাকোয়ারিয়াম থাকবে, সেটাই স্বাভাবিক। আচ্ছা, দ্য ম্যাকপাই ক্যাফে, এটা খুব বিখ্যাত। এই যে ম্যাকপাই ক্যাফে, এটা কিন্তু ফিশ অ্যান্ড চিপসের জন্য বিখ্যাত। আর লাইন দেখুন, এখানে লোকজন মানে লাইন দিতে এত ভালোবাসে, মানে লাইন দেওয়া একটা মানে ইভেন্ট এখানে। কি মুশকিল, ভাবলাম খাবো, দেখুন সিঁড়ি থেকে লাইন শুরু হয়েছে। কিন্তু এখান থেকে আবার দিচ্ছে যেটা আপনার হচ্ছে টেক অ্যাওয়ে, ভেতরে গিয়ে বসার ব্যাপার নেই। ভাবছি টেক অ্যাওয়ে নিয়ে নেবো, লাইন দিয়ে দিই। দ্য ম্যাকপাই। আমার পেছনে কিন্তু কেউ নেই, কেন? আমি দাঁড়িয়ে আছি 10 মিনিট ধরে, আমার পেছনে কেউ দাঁড়ালো না এসে। দেখা যাক ফিশ অ্যান্ড চিপসটা হাতে পাই আমি। 20 মিনিটের যুদ্ধ জয় করে ফিশ অ্যান্ড চিপস 11 পাউন্ড। আর হ্যাডক, আমি কড নেইনি, কড ফিশটাই এখানে বেশি প্রচলিত, তবে হ্যাডকটা নিয়ে দেখতে পারেন। আমার মনে হয় যেন হ্যাডকটাতে একটু বেশি স্বাদ। চলুন এগোই এবারে ক্লিফের দিকে। এই দেখুন অ্যাবে শহরটা, উঠে আসলাম ক্লিফের দিকে। আমার পেছনেই রয়েছে ব্রোঞ্জের মূর্তিটা, আর এদিকে হচ্ছে সমুদ্র, আর আমার কাছে রয়েছে
অমূল্য সেই ফিশ অ্যান্ড চিপস। দেখুন পুরো ফিশ ভরা, মানে এরকম খাবারের জন্য 11 পাউন্ড তো ঠিকই আছে। 11 পাউন্ডের সাথে আমি আমার হৃদয়টাও দিয়ে এসেছি আর কি। খুবই ভালো খাবার। আর এই হচ্ছে সেই বিখ্যাত ব্রোঞ্জের মূর্তি জেমস কুকের, ক্যাপ্টেন কুক। এবং এই যে প্লেকটা দেখছেন, এটা পিপল অফ অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট বা সরকার থেকে একটা উপহার স্বরূপ দেওয়া হয়েছে এখানে হুইটবি কাউন্সিলকে। কারণ আপনাদেরকে বলেছি যে ক্যাপ্টেন কুক কিন্তু অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিলেন। অস্ট্রেলিয়ার ইস্ট কোস্টে গিয়ে উনি পৌঁছেছিলেন এবং সেই ডিসকভারিটাকে, সেই আবিষ্কারটাকে একটা অবশ্যই ল্যান্ডমার্ক ছিল, সেটাকে সম্মান জানাতে এই প্লেকটা অস্ট্রেলিয়া থেকে দেওয়া হয়েছে এখানে হুইটবি কাউন্সিলকে, ইংল্যান্ডের হুইটবি শহরের কাউন্সিলকে। আর এই হচ্ছে সেই ব্রোঞ্জের মূর্তি। প্রচুর ফিশ অ্যান্ড চিপসের দোকান আর আইসক্রিমের দোকান আপনার চোখে পড়বে। ছোট্ট একটা ওই বাচ্চাদের মেলার মতো আর কি, বিভিন্ন রকমের রাইড রয়েছে। আর প্রচুর এখানে সিগাল ঘুরে বেড়াচ্ছে, মানে ঘুরে তো আমি বেড়াচ্ছি, ওরা উড়ে বেড়াচ্ছে। যাই হোক, আপনাদের একটা কথা বলি, ফিশ অ্যান্ড চিপসটা তো একটা মানে খুবই একেবারে তেলে ভাজা একটা ব্যাপার। যদিও এখানে অন্তত দেখলাম মানে কোয়ালিটি বা গুণগত মান অবশ্যই খুবই ভালো, কিন্তু যদি মনে করেন যে অতটা খাবেন না, তাহলে বাচ্চাদের একটা বক্স পাওয়া যাচ্ছে দেখলাম, দামটাও অর্ধেক এবং আপনার সেখানে 3টে মাছের পিস দেওয়া হচ্ছে, মানে ছোট ছোট অবশ্যই, যেরকম আমি খেলাম সেরকম না, এবং তার সাথে চিপস দেওয়া হচ্ছে। তো আপনার খাবারটা টেস্টও করা হলো, স্বাদটাও নেওয়া হলো। যদি জামা কাপড় সঙ্গে নিয়ে আসেন তাহলে নামতে পারবেন, অনেকেই নেমেছে, কোনো রেড ফ্ল্যাগ নেই, নামতে পারবেন এই বিচে। আর কিছুক্ষণের জন্য হলো একটু জলে গা ভাসাতে পারবেন। ক্লিফ থেকে বেরিয়ে দেখতে পারবেন এরকম একটা জায়গা আছে যেখানে দ্য ক্যাপ্টেন কুক এক্সপিরিয়েন্স লেখা। এটা হচ্ছে জাহাজ ছাড়ার জায়গা। আমি নিলাম একটা কুপন বা টোকেন। আমি আসবো আবার 15 মিনিট পরে। প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর একটা করে ক্যাপ্টেন কুকের জাহাজ ছাড়ছে আর আমাদেরকে নিয়ে যাচ্ছে, পর্যটকদের নিয়ে যাচ্ছে সমুদ্রের বুকে। 20 মিনিটের পুরো বোট ট্রিপ আপনার, আর মূল্য 5 পাউন্ড। বেশ ভালো, সস্তায় পুষ্টিকর। আমি করব বলে ঠিক করেছি, তাই 20 মিনিট পরে ফিরে আসবো এই জায়গায়। এই হচ্ছে আমার জাহাজ। এখন যাত্রীরা ফিরে আসলো, আবার আমরা উঠে বসবো ক্যাপ্টেন কুকের জাহাজ। The original. One modern-day improvement over the original, however, is our two 120 horsepower engines, which enable us to travel at around 9 knots in the open sea without sight of James Cook, ideal mountain. আজকে আমার কাছে হুইটবি ঘুরে দেখার অভিজ্ঞতা বলবো ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির একটা মিশেল। এখানে ক্যাপ্টেন জেমস কুকের নাবিক জীবনের সূচনা হয়েছিল, তার সাথে সূচনা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারেরও এক ঐতিহাসিক অধ্যায়ের। তাই ইতিহাস শুধু গর্বের হয় না, প্রশ্নেরও হয়। তার সাথে রয়েছে ড্রাকুলার ছায়াময় কাহিনী, এই শহরের রহস্যময় পরিবেশে নতুন মাত্রা যোগ করার জন্য।
আর তার সাথে আমার হাতে ছিল গরম গরম ফিশ অ্যান্ড চিপস। সেটা হাতে নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে খাওয়া, সে যে কি অসাধারণ উপলব্ধি, সেটা বোধহয় আমাকে আর বলে বোঝাতে হবে না। আমার এই মুখটা দেখেই আপনারা সবাই বুঝতে পারছেন। বাঙালি আজকে ড্রাকুলার খোঁজে ইংল্যান্ডের একটা অসাধারণ সুন্দর শহরে গিয়ে পৌঁছেছিল। কেমন লাগলো আপনাদের আমার সাথে ঘুরে অবশ্যই জানাবেন একবার।